ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। দেখো, আমরা আগের দিন নদী সম্পর্কে পড়েছি। আমরা নদীর যে তিনটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা হচ্ছে সিন্ধু রিভার সিস্টেম, তারপর গঙ্গা রিভার সিস্টেম, আচ্ছা, তারপর ব্রহ্মপুত্র, এবং নেক্সট যেটা আমরা সাউথ ইন্ডিয়ার যে নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর এই নদীদের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যায় যেগুলো আমাদের আলোচনা করা দরকার। যেমন এখানে কতকগুলো নদী আছে এবং তাদের কিছু বিবরণ দেওয়া রয়েছে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট নোটিসে বা একটা তোমার শর্ট ফরম্যাটে মনে রাখার জন্য। যেমন গঙ্গা। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, ভারতে হচ্ছে 2017 কিলোমিটার। এই জায়গাটা মনে রাখার দরকার নেই, মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। ব্রহ্মপুত্র, মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার, ভারতে 885, তিব্বতের মানস সরোবরের কৈলাসের মধ্যবর্তী চেমায়ুং দুং গ্লেসিয়ার থেকে উৎপত্তি। সিন্ধু নিয়েও এরকম আলোচনা তোমাদের করেছি আমি। নর্মদা, তাপ্তি, মহানদী ছত্তিশগড়ের সিওয়া পাহাড়, ঠিক আছে। গোদাবরী পশ্চিমঘাট পর্বতের ত্রয়ম্বকম শৃঙ্গ। কৃষ্ণা মহাবালেশ্বর, কাবেরী ব্রহ্মগিরি, সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি। সবরমতী রাজস্থানের আরাবল্লী পর্বত, মাহি নদী মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত, আর লুনি হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, এগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট তোমরা মনে রাখবে। এরপর দেখো, এখানে কতকগুলো নদী এবং তাদের যে উপনদী। যেমন প্রথমে দিয়েছি গঙ্গা। গঙ্গার বাম তীরের উপনদী রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বুড়িগন্ডক, কোসি, কালিন্দী, ফুলহারি। তো এরম দেওয়া রয়েছে। তোমরা এগুলো আর নতুন করে বোঝানোর কিছু নেই, তোমাদেরকে অলরেডি আমি এগুলো পড়িয়ে দিয়েছি। তো জাস্ট তোমরা একবার চোখ বুলিয়ে নিও, ঠিক আছে। এই জায়গাটা বোঝানোর কিছু নেই। এরপর দেখো কয়েকটা সুপেয় জলের হ্রদ। সুপেয় জলের হ্রদ বলতে কি বোঝায়? যে জলটা আমরা পান করতে পারি, ঠিক আছে, পানযোগ্য, মানে তোমার স্বাদু জল। সমুদ্রের জলটা কিরকম? সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত। সমুদ্রের জল কি আমরা পান করতে পারি? না। তো সুপেয় জলের হ্রদ যেগুলো রয়েছে দেখে নাও। যেমন উলার, কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? সেটা হচ্ছে উলার। তার মধ্যপ্রদেশের ভোজ সর্বাধিক দূষিত হ্রদ এটা, ঠিক আছে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত এবং এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে এটি অবস্থিত। আচ্ছা, ঠিক একই রকম ভাবে ডাল লেক। ডাল লেক কোথায় অবস্থিত? শ্রীনগরে অবস্থিত, কাশ্মীর উপত্যকায় অবস্থিত। এটাকে শ্রীনগরের গহনা বলা হয়, ঠিক আছে। সাংপো হ্রদ সিকিমে অবস্থিত, রেণুকা হ্রদ হিমাচল প্রদেশ, ভারিনাম তামিলনাড়ু, চন্দ্রতাল হিমাচল প্রদেশ, রূপকুণ্ড উত্তরাখণ্ড। আচ্ছা, নৈনিতাল উত্তরাখণ্ড। দেখো, রূপকুণ্ডকে কি বলা হয়? কঙ্কালের হ্রদ, ঠিক আছে। এই রূপকুণ্ড যখন জলটা শুকিয়ে যায় তখন তার তলা থেকে অনেক মানুষের কঙ্কাল পাওয়া যায়, ঠিক আছে। কোথার থেকে আসে কেউ জানে না, কিন্তু প্রচুর কঙ্কাল পাওয়া যায়, যে কারণে এটাকে বলা হয় কঙ্কালের হ্রদ। নৈনিতাল, এটাকে বলা হয় বৃক্কের আকৃতির হ্রদ। দ্বীপের বিল আসাম, নাকো হিমাচল প্রদেশ, সাততাল উত্তরাখণ্ড, সুরাজতাল হিমাচল প্রদেশ, শাস্তামকোটা কেরালা, ভীমতাল উত্তরাখণ্ড সি আকৃতির হ্রদ, ঠিক আছে। কিছু লবণাক্তও রয়েছে, যেমন চিল্কা হ্রদ। এটা হচ্ছে উড়িষ্যা উপকূলে অবস্থিত, ভারতের বৃহত্তম উপহ্রদ। সম্বর রাজস্থানের জয়পুর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, মনে রাখবে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর। ভেম্বেনাথ কোথায় অবস্থিত? কেরালা, ভারতের দীর্ঘতম হ্রদ, ঠিক আছে। কেরালাতে তোমার এই যে লবণাক্ত হ্রদ রয়েছে এগুলো কি বলা হয়? কয়াল। কয়াল জিনিসটা কি দেখো, তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। কি রয়েছে? এটা ভারতের নদী, এই ভারতের ম্যাপ দক্ষিণ ভারতের। এদিকে কি রয়েছে? আরব সাগর রয়েছে, আর এদিকে রয়েছে বে অফ বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো সমুদ্রে ঢেউ থাকে। তো এরকম ঢেউ আস্তে আস্তে কি করা হয়, এই যে এরিয়া, এইটা কিছুটা অংশ ভিতর দিকে ঢুকে গেছে এবং সেখানে কি করেছে, এরম ভাবে একটা হ্রদ সৃষ্টি করেছে। কিরকম? এখানে ভিতর দিকে ঢুকে এরম ভাবে এরম হ্রদ সৃষ্টি করেছে। এই জায়গাটাকে একটা কি হয়ে গেছে, লেক তৈরি হয়ে গেছে। তো এই যে সমুদ্রের মানে
পাড়কে কাটার ফলে যে ধরনের হ্রদ তৈরি হয় এগুলাকে দক্ষিণ ভারতে বলা হয় কয়াল। ঠিক আছে, তো ভারতের বৃহত্তম কয়াল হচ্ছে কেরল। প্যাংগং লাদাখে অবস্থিত ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। কাভেলি তামিলনাড়ুতে অবস্থিত উপদ্বীপীয় ভারতের বৃহত্তম হ্রদ, মানে সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় হ্রদ হচ্ছে কালিভেলি। পুলিকট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সীমান্তে অবস্থিত। সোমোরারি লাদাখে। ভিরানপুজা কোচিন। অষ্টমুদি কেরালা। পুষ্কর রাজস্থান। পাঞ্চভদ্র রাজস্থান। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন নদী পরিকল্পনা, নদী প্রজেক্ট রয়েছে, যেমন দামোদর ডিভিসি পরিকল্পনা। মনে রাখবে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি বা দামোদর পরিকল্পনাটা আমাদের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, ঠিক আছে, 1951 সালে, সেই 1951 সালে এটার স্থাপনা হয়। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ঝাড়খণ্ডে। হীরাকুন্দ মহানদী উড়িষ্যাতে। আচ্ছা, তারপর দেখো কোসি পরিকল্পনা, কোসি নদী বিহার। ফারাক্কা পরিকল্পনা, গঙ্গা পশ্চিমবঙ্গ। রিহান্দ পরিকল্পনা, সোন নদী উত্তরপ্রদেশ। ভাকরা নাঙ্গল শতদ্রু পাঞ্জাব হরিয়ানা রাজস্থান। বিপাশা পরিকল্পনা, বিপাশা নদী পাঞ্জাব হরিয়ানা রাজস্থান। ময়ূরাক্ষী প্রকল্প, ময়ূরাক্ষী পশ্চিমবঙ্গ। কয়ান প্রকল্প, কয়ান মহারাষ্ট্র। তিস্তা প্রকল্প, তিস্তা পশ্চিমবঙ্গ। কংসাবতী প্রকল্প, কংসাবতী পশ্চিমবঙ্গ। তো তোমরা এখান থেকে এগুলো নোট করে নিতে পারো। তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাকে আমি সেগুলো নোট করে দিচ্ছি। ভাকরা নাঙ্গল, তুঙ্গভদ্রা, কংসাবতী, এদিকে রয়েছে তোমার নাগার্জুন সাগর। এগুলো সব বাঁধ এক একটা। ঠিক আছে। ইডুকি পরিকল্পনা মানে হচ্ছে বাঁধ তৈরি করা, বাঁধ তৈরি করে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা। ঠিক আছে। আচ্ছা, এদিকে রয়েছে তোমার সর্দার সরোবর পরিকল্পনা, তেহেরি পরিকল্পনা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কিছু জলপ্রপাত রয়েছে, যেমন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, 455 মিটার এটার উচ্চতা, বরাহি নদীর তীরে। আর কোথায় অবস্থিত? কর্ণাটক। সেরকম রয়েছে যোগ বা গোরসপ্পা, শিব সমুদ্রম, এরকম অনেকগুলো রয়েছে। তো তোমরাও এগুলো একবার পড়ে নিও। ঠিক আছে, আমি আজকের মেন ক্লাসে আসি। আজকে আমাদের প্রথম যে টপিক, ঠিক আছে, আজকে আমরা দুটো জিনিস নিয়ে পড়বো। একটা হচ্ছে কি, এক হচ্ছে আমাদের যে মিনারেলস এবং ইন্ডাস্ট্রি, তার সাথে হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এবং আরেকটা টপিক থাকবে যেটা হচ্ছে মৃত্তিকা। ভারতের মৃত্তিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনারেলস অ্যান্ড ইন্ডাস্ট্রি। কি নাম? আমাদের খনিজ পদার্থ এবং ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে। দেখো, মিনারেলস প্রথমত দু ধরনের হয়। একটা হচ্ছে ধাতু মিনারেলস, আর একটা হচ্ছে অধাতু। ধাতু আর একটা হচ্ছে অধাতু। অধাতু যেমন অভ্র, জিপসাম, হীরা, মার্বেল, সিমেন্ট, এগুলো হচ্ছে অধাতু। আচ্ছা, ধাতুর মধ্যে আবার দুটা ভাগে ভাগ করা হয়। কিছু ধাতু লোহা যুক্ত, ঠিক আছে, লৌহ অংশ যুক্ত, আর কিছুগুলা রয়েছে তোমার অলৌহ, মানে কিছু কিছু খনিজ পদার্থে কি রয়েছে? লোহা নেই। যেমন লোহা অংশযুক্ত কি কি রয়েছে? এক হচ্ছে লোহা নিজে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে লৌহ অংশযুক্ত। আচ্ছা, অলৌহ কি রয়েছে? অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলভার, সোনা, প্ল্যাটিনাম, তামা, জিঙ্ক, এগুলো হচ্ছে কি তোমার অলৌহ তোমার খনিজ পদার্থ।
এরপর অধাতুর মধ্যে কি কি রয়েছে, যেমন একটা হচ্ছে অভ্রক, যাকে আমরা বলি মাইকা। তারপর হচ্ছে জিপসাম, হীরা, মার্বেল, সিমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে অধাতু। আর ইন্ডাস্ট্রির মধ্যে কি কি রয়েছে দেখে নাও একবার, কি কি ইন্ডাস্ট্রি আমাদেরকে পড়তে হবে। ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে একটা হচ্ছে আয়রন স্টিল, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে তোমার কপার ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে সুতি বস্ত্র, খুব গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, চিনি, কাগজ, এই ইন্ডাস্ট্রিগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই যখনই আমরা লৌহ অংশ নিয়ে আলোচনা করব, তো প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত কি, আয়রন বা লোহা। আয়রন বা লোহা, ঠিক আছে, আয়রন বা লোহা। দেখো আয়রন বা লোহার এটার যে আকরিক, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করি, 4টে ভাগে ভাগ করি। তো একটার নাম হচ্ছে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, আচ্ছা, হেমাটাইট, লিমেনেটাইট, আর একটা হচ্ছে সিডেরাইট। ঠিক আছে, তাহলে আকরিক হচ্ছে 4টে। আচ্ছা, তার মধ্যে সব থেকে ভালো লোহা, বেস্ট কোয়ালিটির যদি লোহা বলা হয় কোনটা, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। কারণ এখানে আয়রন থাকে তোমার 70%-এর বেশি। ঠিক আছে, এই আকরিকটার মধ্যে আয়রন থাকে সব থেকে বেশি। আচ্ছা, হেমাটাইট, এটা হচ্ছে ভারতে সর্বাধিক পাওয়া যায়, মাথায় রাখবে। ভারতে সর্বাধিক পাওয়া যায় কোন লোহাটা, হেমাটাইট। আচ্ছা, এই দুটো হচ্ছে লো কোয়ালিটি। তাহলে সব থেকে ভালো কোয়ালিটির হচ্ছে ম্যাগনেটাইট। এরপর দেখবো আমরা কোথায় কোথায় লোহা পাই। ঠিক আছে, কোন জায়গা থেকে আমরা লোহা পাই, যেমন প্রথমে একটা রাজ্য হচ্ছে উড়িষ্যা। লোহার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা উড়িষ্যা, মানে ভারতের লোহা ভান্ডারে প্রথম স্থান কার রয়েছে, উড়িষ্যার রয়েছে প্রথম স্থান ভান্ডারের দিক দিয়ে। কোথায় কোথায় পাওয়া যায় উড়িষ্যার, এক হচ্ছে তোমার বাদাম পাহাড়, বাদাম পাহাড়। আচ্ছা, তারপর হচ্ছে ময়ূরভঞ্জ। আর কোথায় পাওয়া যায়, আচ্ছা, গুরু মহিষানি। এই 3টা জায়গা উড়িষ্যার মধ্যে লোহার জন্য বিখ্যাত। তারপর চলে আসো নেক্সট রাজ্য ছত্তিশগড়। ছত্তিশগড়েও লোহা পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়, এক হচ্ছে বেলাডিলা, ডাল্লি রাজহরা, আর একটা হচ্ছে দুর্গ। মেন জায়গাটার নাম হচ্ছে বেলাডিলা। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে কর্ণাটক। এক হচ্ছে বাবা বুদানের পাহাড়ি, বাবা বুদানের পাহাড়, কুদ্রেমুখ। আর একটা হচ্ছে বেল্লারি।
তাই তো নাকি, এই জায়গাগুলোতে লোহা পাওয়া যায়। আচ্ছা, যদি বলা হয় ঝাড়খণ্ডের কোথায় পাওয়া যায়, ঝাড়খণ্ডের হচ্ছে নোয়ামুন্ডি। ঝাড়খণ্ড মেনলি কিসের জন্য বিখ্যাত, কয়লা, ঠিক আছে। আচ্ছা, তামিলনাড়ু, তামিলনাড়ুর কোথায় পাওয়া যায়, সালেম। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কোথায় পাওয়া যায়, রত্নাগিরি। মাথায় রাখবে, মহারাষ্ট্রের রত্নাগিরিতে পাওয়া যায়। আচ্ছা, এরপর লেখো আর একটা জায়গা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোথায় কোথায় পাওয়া যায়, এক হচ্ছে নেল্লোর, নেল্লোর বলে একটি জায়গা রয়েছে অন্ধ্রপ্রদেশের, নেল্লোর। আচ্ছা, কুডাপ্পা, কুডাপ্পা, কুর্নুল, গুন্টুর। অন্ধ্রপ্রদেশের এই জায়গাগুলোতে লোহা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, নাকি। এরপর আমাদের কি রয়েছে, ম্যাঙ্গানিজ। আচ্ছা, ম্যাঙ্গানিজের প্রথম বা প্রধানত যে ব্যবহারটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে তোমার জংরোধী, মানে হচ্ছে তোমার বলি না আমরা জং ধরে গেছে, তো জংরোধী ইস্পাত তৈরি করতে কিসের জন্য ব্যবহার করা হয়, জংরোধী ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। জং বলতে তোমরা যদি না বুঝতে পারছো, দেখবে লোহার, যদি একটা লোহাকে বাইরে রেখে দাও, তারপর জল এবং অক্সিজেন এই দুটার বিক্রিয়ার মাধ্যমে লোহাটার উপর মরচে পড়ে যায়, ঠিক আছে, মরচে, বাংলাতে কি বলা হয়, মরচে। এরপর বুঝতে পারবে, মরচে রোধী ইস্পাত তৈরিতে ম্যাঙ্গানিজ সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, ম্যাঙ্গানিজ কোথায় কোথায় পাওয়া যায়, মধ্যপ্রদেশে পাওয়া যায়, উড়িষ্যাতে পাওয়া যায়। কোথায়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা। আচ্ছা, মধ্যপ্রদেশের বালাঘাট এবং ছিন্দবাড়া স্থান কোথায়, বালাঘাট এবং ছিন্দবাড়া স্থানে পাওয়া যায়। এবং উড়িষ্যার হচ্ছে কালাহান্ডি এবং কোরাপুট, কালাহান্ডি এবং কোরাপুট, এই দুটো জায়গায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে কি, মরচে রোধী ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয় এবং কোথায় কোথায় পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কপার। নেক্সট তোমরা নোট করো, কপার। কপার থেকে কি তৈরি হয়, কপার থেকে তৈরি হয় তামা। কপারটাকে শোধন করে তামা তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাম্র শোধন কেন্দ্র আমাদের কোথায় কোথায় রয়েছে, তাম্র শোধন কেন্দ্র তিনটা জায়গায় রয়েছে, তামা শোধন কেন্দ্র তিন জায়গায়, রাজস্থানের হচ্ছে খেতড়ি, মধ্যপ্রদেশের মলজখন্ড এবং ঝাড়খণ্ডের ঘাটশিলা, ঠিক আছে। কোথায় কোথায়, একটা হচ্ছে রাজস্থানের খেতড়ি বা খুদরিবা, রাজস্থানের খুদরিবা, মধ্যপ্রদেশের মলজখন্ড, মলজ খণ্ড, খন্ড অ্যাকচুয়ালি উচ্চারণটা, আর ঝাড়খণ্ডের মধ্যে কোথায়, সেটা হচ্ছে ঘাটশিলা। এই তিনটা জায়গায় কি রয়েছে, তাম্র শোধন কেন্দ্র। আর এই তিনটাকেই কন্ট্রোল করে কে, হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানি, কে, হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানি, এটা মাথায় থাকবে। ম্যাঙ্গানিজ কপার হয়ে গেল। আচ্ছা,
এরপর হচ্ছে ইউরেনিয়াম, নোট করো, ইউরেনিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ। ইউরেনিয়াম হচ্ছে, এটা কি বলা হয় জানো তো, এটাকে বলা হয় মেটাল অফ হোপ। কি বলা হয় এটাকে? মেটাল অফ হোপ বলা হয়, মেটাল অফ হোপ। আশার ধাতু বলা হয় কাকে? ইউরেনিয়ামকে বলা হয়। আচ্ছা, ইউরেনিয়ামের চিহ্ন কি? U235। এটাকে এনরিচ করে, মানে পালিশ করে পরে কি বানানো হয়? ইউরেনিয়াম থেকে পরমাণু বোমা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ইউরেনিয়াম এটা হচ্ছে এক ধরনের অ্যাটমিক ফুয়েল, ঠিক আছে, কি অ্যাটমিক ফুয়েল, ঠিক আছে, এটাকে বলা হয় মেটাল অফ হোপ। এবং এটাকে যত এনরিচ করবে, যত পালিশ করবে, পালিশ, ঠিক আছে, যেটা আমরা খনিজ মাটির নিচ থেকে যে ইউরেনিয়ামটাকে পাচ্ছি, এটাকে পালিশ করে 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 আমরা প্রথমে কোথায় ব্যবহার করি? আমাদের পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করি। সেটাকে যখন আবার 90%, 95% আমরা এনরিচ করে দেবো, ঠিক আছে, যখন সেটাকে আরো পালিশ করে দেবো, সেটার থেকে আমরা পরমাণু বোমা তৈরি করি। আচ্ছা, ইউরেনিয়াম আমাদের ভারতের দুটো জায়গাতে পাওয়া যায়। কোথায় কোথায়? এক হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। ইউরেনিয়াম খুব দামি ধাতু একটা, ঠিক আছে, ইউরেনিয়াম। তোমার ঝাড়খণ্ডের কোথায় পাওয়া যায়? ঝাড়খণ্ডের যে জায়গায় পাওয়া যায় সেটার নাম হচ্ছে জাদুগোড়ার খনি। কোথায়? আর অন্ধ্রপ্রদেশের তামলাপল্লী। তামলাপল্লীতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট নোট করো, সেটা হচ্ছে অভ্র। এরপর নোট করো অভ্র বা অভ্রক, এটাকে বলা হয় মাইকা, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায়, এটা কোথায় কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যাচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, ঝাড়খণ্ডে পাওয়া যায়, রাজস্থানে পাওয়া যায়, আর পশ্চিমবঙ্গে পাওয়া যায়। দেখো, অন্ধ্রপ্রদেশের যে জায়গায় অভ্র পাওয়া যায়, যে খনিতে, তার নাম হচ্ছে নেল্লোর। কি নাম? নেল্লোর। ঝাড়খণ্ডের কোডারমা এবং হাজারিবাগ। রাজস্থানের হচ্ছে ঝিলবাড়া বলে একটি জায়গা রয়েছে। আর পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে পাওয়া যায় অভ্র, ঠিক আছে। এরপর হচ্ছে গোল্ড। গোল্ড বা সোনা, ঠিক আছে। আচ্ছা, সোনা মেনলি আমাদের দেশে দুটো জায়গায় পাওয়া যায়। এক হচ্ছে তোমার কর্ণাটক, আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোথায়? এক হচ্ছে কর্ণাটক, আর এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকের কোথায়? সেটা হচ্ছে কোলার গোল্ড ফিল্ড, যেটাকে আমরা কি বলছি? KGF। আর অন্ধ্রপ্রদেশের অনন্তপুর, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর, এই দুটো জায়গাতে আমরা সোনা পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, বাকি এরপর কয়লা রয়েছে, কয়লাকে নিয়েও আলোচনা করতে হবে। কয়লা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ বস্তু আমাদের দেশের। আচ্ছা,
আচ্ছা, এরপর তাহলে আমরা কয়লাকে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কয়লা খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ বস্তু আমাদের দেশের। কয়লা, ঠিক আছে। আচ্ছা, লোহার মতো কয়লারও চারটা ভাগ রয়েছে। লোহার মতো কয়লারও চারটা ভাগ রয়েছে, এবং যার মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, মনে রাখবে সে হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির কয়লা, যার মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে বেশি। তো চারটা ভাগ কি কি? একটার নাম হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস, আর একটার নাম হচ্ছে আন্থ্রাসাইট। ঠিক আছে, এই চারটা ভাগ হচ্ছে কয়লার। আচ্ছা, পিট কয়লার মধ্যে কার্বনের পরিমাণ হচ্ছে 35% বা তার থেকে কিছু কম। ঠিক আছে, এটা রং হচ্ছে বাদামি রং। এই কয়লাটা আমরা বেশি কিসে ব্যবহার করি? ঘরের ভিতর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। দেখবে বিভিন্ন দোকানপত্র তো এখনকার দিনে দেখতে পাবে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, লিগনাইট, লিগনাইটে তোমার কার্বনের পরিমাণ হচ্ছে তোমার কত থাকে? 35 থেকে 50%। ঠিক আছে, এটার রং হচ্ছে গাঢ় বাদামি। এটার রংটা কিরকম? গাঢ় বাদামি। আচ্ছা, এরপর হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাসে তোমার কার্বনের পরিমাণ থাকে 50% থেকে 85%, মানে তুমি বলতে পারো তুলনামূলক এইটা ভালো, এবং এই কয়লাটা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, কি রং এটার? ধূসর কালো। আর আন্থ্রাসাইট, সব থেকে ভালো কয়লা হচ্ছে আন্থ্রাসাইট, বেস্ট কয়লা। ঠিক আছে, এটাতে কার্বনের পরিমাণ কত থাকে? 85 থেকে 95% কার্বনের পরিমাণ থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকতে পারে। 85 থেকে 95 মানে 90+, এখানে তোমার কার্বন থাকে। এটার রং হচ্ছে উজ্জ্বল কালো। কিরকম? উজ্জ্বল কালো। আমরা বলি না কালো সোনা, এই হচ্ছে সেইটা আন্থ্রাসাইট। এরপর দেখো কোথায় কোথায় কয়লা পাওয়া যায়, কোন কোন রাজ্যে কয়লা পাওয়া যায়। এক হচ্ছে ছত্তিশগড়ে পাওয়া যায়। প্রথমত রাজ্যগুলো দেখে নি। ছত্তিশগড়ে পাওয়া যায়। আচ্ছা, ঝাড়খণ্ডে পাওয়া তো যায়ই। তাছাড়া কোথায় পাওয়া যায়? উড়িষ্যাতে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশে পাওয়া যায়। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। ঠিক আছে, ছত্তিশগড়ের মধ্যে কোন কোন জায়গায় পাওয়া যায়? ছত্তিশগড়ের মধ্যে যে জায়গাগুলোয় পাওয়া যায় তার নাম হচ্ছে তাতাপানি, ঝিলমিল, বিশ্রামপুর। তাতাপানি, ঝিলমিল, বিশ্রামপুর, রামপুর, লক্ষণপুর। ঠিক আছে, আচ্ছা, ঝাড়খণ্ডের মধ্যে কোথায় কোথায় পাওয়া যায়? ঝরিয়া, বোকারো, গিরিডি। ঝরিয়া পাওয়া যায়, বোকারো পাওয়া যায়, গিরিডিতেও পাওয়া যায়। আচ্ছা, ডালটনগঞ্জ। ঠিক আছে, উড়িষ্যার মধ্যে কোথায় কোথায় পাওয়া যায়? উড়িষ্যার মধ্যে হচ্ছে তোমার তালচের বলে একটি জায়গা রয়েছে, সেখানে পাওয়া যায়। আচ্ছা, লাজকুরিয়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে পাওয়া যায়। মধ্যপ্রদেশের মধ্যে কোথায় পাওয়া যায় দেখো, মধ্যপ্রদেশের হচ্ছে তোমার সোহাগপুর, তারপর হচ্ছে কোনাদা,
এখানে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশের হচ্ছে তোমার কোট্টাগুট্টা বলে একটা জায়গা আছে, কোট্টা গুড্ডা বলে একটা জায়গা আছে, এখানে পাওয়া যায়। এরপর কয়েকটা বিষয় তোমরা কয়লা সম্বন্ধিত নোট করো। পশ্চিমবঙ্গেও কয়লা পাওয়া যায়, ঠিক আছে, লিখায়নি মানে এমনটা নয় যে পাওয়া যায় না। আচ্ছা, কি নোট করবে? ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা হচ্ছে কে? বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। কে? কোল ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, সেকেন্ড মনে রাখবে, কয়লা উৎপাদনে ফার্স্ট হচ্ছে কে? ফার্স্ট হচ্ছে চায়না। আর সেকেন্ড পজিশনে কে রয়েছে? ইন্ডিয়া রয়েছে সেকেন্ড পজিশনে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় কয়লা স্টোর করে রাখার দিক থেকে, এটা হচ্ছে প্রোডাকশন। যদি বলা হয় স্টোরেজের দিক থেকে ভারতের স্থান কত, সেটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় ভারতের বৃহত্তম কয়লা খনি, কোনটা? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে বৃহত্তম। যদি বলা হয় ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটা, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে রানীগঞ্জ। এটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবং এটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট কয়লা খনি। আচ্ছা, যদি বলা হয় যে ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা ভান্ডার কোনটা, সেটা হচ্ছে উড়িষ্যার তালচের। কোন রাজ্যের? উড়িষ্যা রাজ্যের তালচের হচ্ছে ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লার যে ভান্ডার, ঠিক আছে। তাহলে দেখো কয়লার থেকে কতগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত কয়লার ভাগ গোটা রয়েছে, শ্রেণী বিভাগ 4টা ভাগ, কোথায় কোথায় পাওয়া যায়। তারপর এই কতগুলা নোট তোমাদেরকে যেটা দিয়েছি সেটা হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে খনিজ তেল। খনিজ তেল, ঠিক আছে। খনিজ তেল আমাদের দেশে 4টে জায়গায় পাওয়া যায়। 4টে জায়গাতে পাওয়া যায়। এক হচ্ছে মহারাষ্ট্র, এক হচ্ছে রাজস্থান, এক হচ্ছে গুজরাট, আরেকটি জায়গা হচ্ছে আসাম। এই 4টে জায়গায় খনিজ তেল পাওয়া যায়। আচ্ছা, মহারাষ্ট্রের কোথায় কোথায় পাওয়া যায়? এক হচ্ছে বোম্বে হাই, এখানে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? আচ্ছা, আর একটা হচ্ছে আলিয়াবেদ অঞ্চল, মনে রাখবে মহারাষ্ট্রের আলিয়াবেদ অঞ্চল, ঠিক আছে। এই দুটা মহারাষ্ট্রের। রাজস্থানের নোট করো। রাজস্থানের হচ্ছে মঙ্গলা বলে একটি জায়গা রয়েছে। আর একটা জায়গার নাম হচ্ছে ভাগ্যম, এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, গুজরাটের কোথায় কোথায় পাওয়া যায়? তোমার আমেদাবাদ,
মেহসানা, ঠিক আছে, আহমেদাবাদ, মেহসানা। আর আসামের হচ্ছে ডিগবয়, আসামের ডিগবয়, ঠিক আছে। আচ্ছা, রুদ্রসাগর, শিবসাগর। এই জায়গাগুলোর থেকে খনিজ তেলটা পাওয়া যায়। আচ্ছা, যদি বলা হয় এরপর নোট লিখে নাও কয়েকটা, এগুলো সব মনে রাখার বিষয়, ঠিক আছে, এগুলোতে বোঝার মতন তো সেরকম কিছু নেই। নোট লেখো যে ভারত তথা, লেখো ভারতের লার্জেস্ট বা বিগেস্ট তৈল উত্তোলক সংস্থা কোনটা, সেটা হচ্ছে ওএনজিসি, ঠিক আছে। কি নাম? ওএনজিসি। আচ্ছা, যদি বলা হয় ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায়, সেটা হচ্ছে আসামের ডিগবয়, ঠিক আছে। আচ্ছা, ভারতের কতকগুলো তৈল শোধনাগার রয়েছে, সেগুলো একটু নোট করে নাও। কি নাম? তৈল শোধনাগার। দেখো, তেলটা তো আর মাটির নিচ থেকে একদম শোধন হয়ে বেরোয় না, ওটা একদম হিসাবে বেরায়, তারপর সেটাকে পালিশ করে বিভিন্ন ফিল্টার করে আমরা ব্যবহার করি। যেমন পশ্চিমবঙ্গ রাজ্যের কোথায় রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া, পশ্চিমবঙ্গের হলদিয়াতে রয়েছে। হরিয়ানার পানিপথে রয়েছে, পানিপথ। আচ্ছা, আসামের দুটো জায়গায় রয়েছে, এক হচ্ছে ডিগবয়, আর একটা হচ্ছে গুয়াহাটি। তারপর উড়িষ্যার হচ্ছে প্যারাদ্বীপ, উড়িষ্যার হচ্ছে প্যারাদ্বীপ। আচ্ছা, 5 নাম্বার নোট করো। তোমার মোটামুটি, আর মহারাষ্ট্রের ট্রম্বে ওয়ান, ঠিক আছে, মহারাষ্ট্রের হচ্ছে তোমার ট্রম্বে ওয়ান। এই 5টা নাম তোমরা যদি মনে রাখতে পারো, জানবে অনেক করেছো, ঠিক আছে। এই হচ্ছে তোমার কি, ভারতের খনিজ পদার্থ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ভারতের ইন্ডাস্ট্রিকে নিয়ে আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, ইন্ডাস্ট্রি নিয়ে যখনই আমরা আলোচনা করব, তখনই আমাদেরকে প্রথমত কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যেমন একদিকে তোমরা লিখে নাও ইন্ডাস্ট্রি, একদিকে লিখে নাও প্লেস, মানে এই ইন্ডাস্ট্রিটা কোথায় হয়েছে, আরেকদিকে লিখে নাও কখন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা ইন্ডাস্ট্রির নাম লেখো, সেটা হচ্ছে তোমার আয়রন স্টিল। তো এটার প্রথম কারখানা, আয়রন স্টিলের ফার্স্ট কারখানা কোথায় হয়েছে? কুলটিতে। কুলটিটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। কবে হয়েছে? 1874, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম অ্যালুমিনিয়াম,
কোথায় হয়েছে প্রথম কারখানা? এটা হয়েছে জেকে নগর। এটাও কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের আসানসোলে অবস্থিত। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কারখানা আসানসোলের জেকে নগরে হয়েছিল 1937-এ। আচ্ছা, তারপর হচ্ছে সিমেন্ট। সিমেন্ট নোট করো। সিমেন্টের প্রথম কারখানা যেখানে হয়েছিল সেটা হচ্ছে চেন্নাই। কবে হয়েছিল? 904, 1904। আচ্ছা, তারপর হচ্ছে ফার্টিলাইজার, মানে যেটা আমরা উর্বরক বলি, জমিতে দিনা চাষ করার সময় প্রথম কারখানা হয়েছিল পানিপথ, হরিয়ানা। পানিপথ, হরিয়ানাতে কবে হয়েছিল? 1906। ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে। এরপর হচ্ছে সুতি বস্ত্র। কি হলো, শেষ হয়ে গেল কেন? এহ, এটা ভুল হয়ে গেল না। এক মিনিট, এক মিনিট। ফার্টিলাইজার পর্যন্ত হয়েছে। এরপর নোট করো সুতি বস্ত্র। সুতি বস্ত্রের প্রথম কারখানা, ফার্স্ট কারখানা কবে হয়েছে জানো? দেখো, সুতি বস্ত্রের প্রথম কারখানা হয়েছিল 1818 সালে। কোথায় হয়েছিল? কলকাতার ফোর্ট গ্লাস্টার বলে একটি জায়গা। কোথাকার? কলকাতার ফোর্ট গ্লাস্টার। কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে অসফল। ঠিক আছে। যদি বলা হয় সুতি বস্ত্রের প্রথম কারখানা যেটা সফল হয়েছে, কবে হয়েছে? 1854। কোথায় হয়েছে? মুম্বাইতে। তখন এটা ছিল বোম্বে। ঠিক আছে। আচ্ছা, তারপর নোট করো জুট। জুটকে আমরা কি বলি বলো? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রিসড়া, মাথায় রাখবে। প্রথম কারখানা হয় 1855। জুটকে আমরা বলি গোল্ডেন ফাইবার। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউজ পেপার। প্রথম হয়েছিল তোমার নেপানগর, মধ্যপ্রদেশের নেপানগর। তো দেখো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কবে হয়, প্রথম কোথায় হয়েছিল, এগুলো এই পর্যন্ত জানলে। প্রথমেই আমরা যে ইন্ডাস্ট্রিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি। দেখো, আয়রন স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে তিনটা খুব বড় বড় কোম্পানি রয়েছে। তিনটা বড় বড় কোম্পানি। একটার নাম হচ্ছে টাটা আয়রন স্টিল কর্পোরেশন, টিসকো। একটার নাম হচ্ছে ইসকো, ইন্ডিয়ান আয়রন স্টিল কর্পোরেশন। আর একটা হচ্ছে ভিসকো। তাহলে এই তিনটা কোম্পানি খুব গুরুত্বপূর্ণ। এটার নাম কি? টাটা আয়রন স্টিল কর্পোরেশন। ঠিক আছে। টিসকো, এটার স্থাপনা হয় তোমার, এই কোম্পানিটার, সেটা হচ্ছে 1907 সালে। ঠিক আছে। আচ্ছা, এটার সংস্থাপকের নাম হচ্ছে জামশেদজি টাটা। এবং এনার নাম অনুসারেই ঝাড়খণ্ডের যে জায়গায়, রাঁচির যে জায়গায় এটা স্থাপনা হয়েছে, সেই জায়গাটার নাম কি হয়েছে? জামশেদপুর। আচ্ছা, ইসকো।
ইন্ডিয়ান আয়রন স্টিল কর্পোরেশন, ইন্ডিয়ান আয়রন স্টিল কর্পোরেশন। ঠিক আছে, এনার তিনটা ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানিটার। এটা হচ্ছে ভারতের কোম্পানি, ঠিক আছে। এক হচ্ছে কুলটি, ওয়েস্ট বেঙ্গল। এক হচ্ছে বারানপুর, এটাও ওয়েস্ট বেঙ্গল। আর একটা হচ্ছে হীরাপুর। তিনটে জায়গা মনে থাকবে। আর ভিস্কো হচ্ছে বিশ্ব সরাইয়া আয়রন স্টিল কর্পোরেশন। কি নাম? বিশ্ব সরাইয়া আয়রন স্টিল কর্পোরেশন। এটা কোথায়? কর্ণাটক। কর্ণাটকের কোথায়? ভদ্রাবতী। ঠিক আছে, এই তিনটা কোম্পানি সম্বন্ধে মনে রাখবে। আচ্ছা, স্বাধীনতার পর আমাদের বেশ কয়েকটা আয়রন স্টিল কারখানা গড়ে উঠেছে। যেমন একটা হচ্ছে দুর্গাপুরে। কোথায়? দুর্গাপুরে একটা গড়ে উঠেছে। আচ্ছা, দুর্গাপুরটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং এটা গড়ে তুলতে সহায়তা করেছে কে? ইংল্যান্ড। মাথায় রাখবে, ঠিক আছে। দুর্গাপুরের আয়রন স্টিল কারখানাটা গড়ে তুলতে সাহায্য করেছে ইংল্যান্ড। আচ্ছা, তারপর একটা হচ্ছে রাউরকেল্লা। এটা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। এটাকে গড়ে তুলতে হেল্প করেছে জার্মানি। কে হেল্প করেছে? জার্মানি হেল্প করেছে। তারপর হচ্ছে একটা ভিলাই। ভিলাইটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়। এটাকে হেল্প করেছে তোমার ইউএসএসআর বা রাশিয়া। আর এই তিনটা আমাদের যে আয়রন স্টিল কারখানা রয়েছে, এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময় তৈরি হয়। মাথায় রাখবে, কখন তৈরি হয়? আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়। কোথায় কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়। কে কে হেল্প করেছে? ইংল্যান্ড, জার্মানি আর রাশিয়া। আচ্ছা, আমাদের 3 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং, সেখানেও দুটো আয়রন স্টিল কারখানা গড়ে ওঠে। একটা হচ্ছে বোকারোতে, এটা ঝাড়খণ্ডে অবস্থিত, এবং এটাতেও হেল্প করেছে রাশিয়া। আর একটা হচ্ছে সালেম, তামিলনাড়ুতে অবস্থিত। এটা কিন্তু ইন্ডিয়া নিজে বানিয়েছে, এটা কারো হেল্প নেয়নি, ইন্ডিয়া নিজে বানিয়েছে 3 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং এ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি কি কি রয়েছে? দেখো কতগুলো কোম্পানি রয়েছে। একটার নাম হচ্ছে ইন্ডালকো, বালকো, হিন্ডালকো, আর একটা হচ্ছে নালকো। ইন্ডালকো মানে কি? ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কর্পোরেশন। ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কর্পোরেশন, ফুল ফর্মটা লিখছি না। আচ্ছা, এটার দুটো ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের কোথায়? জেকে নগর। জেকে নগরটা কোথায় অবস্থিত? আসানসোল। ঠিক আছে, আসানসোল। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার কেরালাতে রয়েছে, কেরালার আলবয়। এবং এই ইন্ডালকো তৈরি করতে হেল্প করেছে কে? হেল্প করেছে তোমার কানাডা। কে হেল্প করেছে? কানাডা হেল্প করেছে। আচ্ছা, বালকো, বালকোর সম্পূর্ণ নাম হচ্ছে ভারত অ্যালুমিনিয়াম কর্পোরেশন। এটার দুটো ব্রাঞ্চ, একটা ছত্তিশগড়ে, একটা মহারাষ্ট্রে। একটা ছত্তিশগড়, একটা মহারাষ্ট্র। ছত্তিশগড়ের কোথায়? কোরবা। আর মহারাষ্ট্রের হচ্ছে কোয়না। দুটাই কো দিয়ে শুরু, কোরবা আর কোয়না। এটাতে হেল্প করেছে কে? এটাতে হেল্প করেছে রাশিয়া বা
ইউএসএসআর, তখন ইউএসএসআর ছিল, ঠিক আছে। আচ্ছা, হিন্ডালকো মানে হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কর্পোরেশন। এটারও দুটো ব্রাঞ্চ, একটাই ব্রাঞ্চ ইউপিতে রয়েছে, যেটার নাম হচ্ছে তোমার রেনকুট। এটা তৈরি করতে হেল্প করেছে আমেরিকা, ইউএসএ হেল্প করেছে। আর একটা হচ্ছে নালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন। এটা হচ্ছে তোমার কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। কোন রাজ্যে রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। উড়িষ্যার হচ্ছে দামনজোড়ি বলে একটি জায়গা রয়েছে, দামনজোড়ি, সেখানে এটা অবস্থিত। এটাতে হেল্প করেছে কে? ফ্রান্স হেল্প করেছে। এবং মনে রাখবে, বর্তমানে ভারতের সব থেকে বড় যদি বলা হয় অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি কোনটা, সেটা হচ্ছে নালকো। ঠিক আছে, আয়রন স্টিল হলো, অ্যালুমিনিয়াম হলো। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুতি বস্ত্র। সুতি বস্ত্র, দেখো সুতি বস্ত্র থেকে মেনলি আমাদের যেটা মনে রাখতে হবে, যে সুতি বস্ত্রের ক্যাপিটাল কাকে বলা হয়? সুতি বস্ত্রের ক্যাপিটাল বলা হয় বোম্বেকে বা মুম্বাইকে। আচ্ছা, যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ। আচ্ছা, যদি বলা হয় সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার কোয়েম্বাটুর। আর যদি বলা হয় নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়, সেটা হচ্ছে কানপুর। বা সুতি বস্ত্র থেকে এইটুকু মনে রাখবে। আচ্ছা, আর একটা হচ্ছে জুট। জুটের মেন হচ্ছে আমাদের কোথায়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রিষড়া, এটাকে কি বলা হয়? গোল্ডেন ফাইবার। কি বলা হয়? গোল্ডেন ফাইবার, ঠিক আছে। তাহলে দেখো, মেনলি যেটা আমাদের জানার দরকার ছিল আয়রন স্টিল এবং অ্যালুমিনিয়াম, সেইগুলো আমরা আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। এরপর রইল ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা, নাকি? তো এরপর আমরা আলোচনা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। একটা নতুন পেজ নিয়ে নি। চলো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো, খুব ডিটেলসেও আমরা যাব না, আবার একদম শর্টেও যে আলোচনা করে দেব তাও কিন্তু নয়। পরীক্ষায় যেগুলো আসবে টু দা পয়েন্ট সেগুলো আলোচনা করব। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এরপর তোমরা বলবে স্যার এতগুলো টপিক এখনো বাকি রয়েছে, এতগুলো যদিও নেই। মৃত্তিকাটা রয়েছে শুধুমাত্র, মৃত্তিকাটা আর আমাদের চাষবাস, এই বাস এই দুটো টপিক যদি আমরা আলোচনা করে দিতে পারি, তাহলে জানবে যে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে মোটামুটি আর কিছু পড়ার নেই, পরীক্ষায় এগুলাই আসবে, ঠিক আছে। তো ভারতের এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ আমরা কেন আলোচনা করছি? কারণ আমরা 2024 সালের যখন পিওয়াইকিউ ক্লাস করছিলাম, তো সেখানে দেখেছি যে আমাদের স্বাভাবিক উদ্ভিদ থেকে বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু এসেছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে তো স্বাভাবিক উদ্ভিদ পড়তেই হচ্ছে। তো চলো, আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। একদম টু দা পয়েন্ট। দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে টোটাল 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। কটা ভাগে? 5টি ভাগে ভাগ করতে পারি। 5 ভাগে ভাগ করতে পারি। 5টা ভাগ কি কি? দেখো, 5টা ভাগ কি কি, নোট করো। এক হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য।
এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে কি রয়েছে? ক্রান্তীয় পর্ণমোচী। পর্ণমোচী উদ্ভিদ। 3 নাম্বারে কি রয়েছে? গুল্ম জাতীয় বা মরু উদ্ভিদ। জাতীয় বা মরু উদ্ভিদ। 4 নাম্বারে কি রয়েছে? 4 নাম্বারে তোমরা নাম করো পার্বত্য উদ্ভিদ। আর 5 নাম্বারে নোট করো ম্যানগ্রোভ অরণ্য। বাস, এই 5 ধরনের যদি আমরা গাছ সম্বন্ধে পড়ে নিই বা উদ্ভিদ সম্বন্ধে পড়ে নিই, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে কি রয়েছে? চিরসবুজ। চিরসবুজ বলতে কোনগুলো? যাদের পাতা ঝরে না। চিরসবুজ কোনগুলো হবে? যেসব গাছেদের পাতা ঝরে না তাদেরকে বলা হয় ক্রান্তীয় চিরসবুজ। কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এই ধরনের উদ্ভিদ? এক হচ্ছে আমাদের আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেখানে দেখতে পাওয়া যাবে। মেঘালয়ে দেখতে পাওয়া যাবে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মানে মেনলি তোমরা বলতে পারো যেখানে বৃষ্টিপাত খুব ভালো হয় সেখানে এই ধরনের অদ্ভুত উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেগুলো সারা বছর পাতা থাকে। আচ্ছা, এরপর আমাদেরকে জানতে হবে সেটার এক্সাম্পল কি কি, চির সবুজ উদ্ভিদ কি কি রয়েছে। যেমন একটা হচ্ছে তোমার এবনি, 2 নম্বর হচ্ছে রোজউড। পরীক্ষায় প্রশ্ন এরম ভাবে আসবে যে নিচের কোনটি চিরসবুজ একটা অরণ্য? ঠিক আছে, আয়রন উড। শিশু, মেহগিনি, গর্জন, সিনকোনা। গর্জন, সিনকোনা, তারপর হচ্ছে বেত। 8টা উদ্ভিদের নাম লেখালাম, এরা প্রত্যেকেই চিরসবুজ উদ্ভিদ। ঠিক আছে, এরপর চলে এসো, চিরসবুজ হয়ে গেল, এরপর হচ্ছে পর্ণমোচী। মানে যাদের বছরে একটা সময় পাতা ঝরবে। ঠিক আছে, যাদের বছরে একটা সময় পাতা ঝরবে। যেমন কোন কোন রাজ্যে এই ধরনের গাছ দেখতে পাওয়া যাবে? এই সব গাছ দেখতে পাওয়া যাবে যেখানে গরমটা বেশি, যেমন উত্তরপ্রদেশ, বিহার, মানে জল তুলনামূলক কম হয়। তারপর হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তামিলনাড়ু, মহারাষ্ট্র, এই সব জায়গায় কি দেখতে পাওয়া যায়? পর্ণমোচী উদ্ভিদ, মানে যাদের পাতা বছরে একবার হলেও ঝরে পড়ে যায়। আচ্ছা, যেখানে তোমার বার্ষিক 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সেখানে এই ধরনের উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়। এক্সাম্পল কি কি রয়েছে পর্ণমোচী উদ্ভিদের? যেমন একটা হচ্ছে তোমার পলাশ, মহুয়া, কেঁদু। এটা তোমার ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পলাশ, মহুয়া, কেঁদু, বাবলা। বাবলা গাছ জানো তোমরা? কাঁটা জাতীয় এক ধরনের গাছ।
শাল, শিমুল, শাল, শিমুল, পলাশ বনে, এগুলো হচ্ছে কি পর্ণমোচী। তাহলে পর্ণমোচী হলো, চিরসবুজ হলো, এরপর হচ্ছে মরু উদ্ভিদ, কাঁটা জাতীয় বা মরু উদ্ভিদ, মানে যে ধরনের উদ্ভিদে জলটা প্রচুর কম লাগে। কি কম লাগে সব থেকে বেশি? জল। ঠিক আছে, যেখানে বৃষ্টিপাত না হলেও যে ধরনের উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারে সেইগুলাকে বলা হয় কাঁটা জাতীয় বা মরু জাতীয়। কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? তাহলে রাজস্থানের থর মরুভূমিতে দেখতে পাওয়া যাবে, আর গুজরাটের কচ্ছের রন, এই দুটো জায়গাতে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে ক্যাকটাস, ফণিমনসা, কি কি রয়েছে? ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, কাটাঝোপ। ঠিক আছে, বাবলা, খেজুর, এই সব ধরনের যে উদ্ভিদ রয়েছে এগুলাকে বলা হচ্ছে তোমার কাঁটা জাতীয় বা মরু উদ্ভিদ। এরপর এদের কাঁটা কেন হয় তোমাদেরকে বলে দিই। এদের পাতার থেকে বেশি কাঁটা থাকার মূল উদ্দেশ্য হচ্ছে কি, দেখবে যে গাছেদের যে জল, সেই জলটা কি হয় পাতার মাধ্যমে বাষ্পীভবন হয়ে গাছ থেকে বেরিয়ে যায়। তো এদের ক্ষেত্রে যাতে সেই জিনিসটা না হয়, যাতে জলটা এদের মধ্যেই থাকে, গাছেদের মধ্যেই থাকে, সে কারণে কাঁটা থাকে। ঠিক আছে, যেহেতু মরুভূমির গাছ জল তো সেরকম পায় না, তো সে কারণে তাদের কি করতে হয়, তাদেরকে তাদের পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে নিতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পার্বত্য অরণ্য, নাকি পার্বত্য উদ্ভিদ, এটা কত নাম্বার? পার্বত্য উদ্ভিদটা হচ্ছে আমাদের 4 নাম্বার, পার্বত্য উদ্ভিদ। দেখো, যেসব এরিয়াতে পর্বত রয়েছে, বিশেষ করে হিমালয় রয়েছে বা পাহাড় রয়েছে, সেই সব জায়গায় এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দার্জিলিং মানে পশ্চিমবঙ্গ, সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ, যেসব এরিয়ায় পর্বত রয়েছে সেখানে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো এখানে কি হয়, পার্বত্য এরিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চতা রয়েছে। উচ্চতা হচ্ছে বিভিন্ন রকম, কোথাও বেশি কোথাও কম, আবার কিছু কিছু জায়গার টেম্পারেচারও বিভিন্ন রকম। তো উচ্চতা এবং তারতম্যের কারণে পার্বত্য উদ্ভিদকে আবার 5 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে চিরহরিৎ, দুই হচ্ছে তোমার পাইন অরণ্য, 3 নম্বরে তোমার মিশ্র অরণ্য, আর একটা হচ্ছে তোমার সরল বর্গীয় অরণ্য, আর একটা হচ্ছে তোমার আলপীয় অরণ্য। তো দেখো, পার্বত্য উদ্ভিদকে আবার 5 ভাগে ভাগ করলো। চিরহরিৎ উদ্ভিদ বলতে কি বোঝায়?
দেখো, চিরহরিৎ উদ্ভিদ বলতে আমাদের যে পূর্ব হিমালয়ে রয়েছে, সেখানে 100 থেকে 1000 মিটার উচ্চতায় বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে চিরহরিৎ। কোথায়? পূর্ব হিমালয়ে, যেমন হচ্ছে শাল, শিশু, গর্জন। ঠিক আছে। আচ্ছা, পাইন অরণ্য বলতে কি বোঝায়? পাইন অরণ্য বলতে আমাদের যে পশ্চিম হিমালয় রয়েছে, পশ্চিম হিমালয় বলতে কোন জায়গাটা? পশ্চিম হিমালয় বলতে যেসব জায়গায় হিমালয়ের উচ্চতা 1000 থেকে 2000 ফুট, সরি 1000 থেকে 2000 মিটার, ঠিক আছে, সেসব জায়গায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, মিশ্র অরণ্য, মিশ্র অরণ্য মানে যেগুলো হচ্ছে তোমার 1000 থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে যেসব গাছগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে মিশ্র, যেমন হচ্ছে তোমার দেবদারু, ওক। ঠিক আছে, এগুলো হচ্ছে মিশ্র অরণ্য। সরল বর্গীয়, যারা 3000 থেকে 4000 ফুট, এই মিটার, ফুট বলছি বারবার, 3000 থেকে 4000 মিটার উচ্চতায় অবস্থিত, তাদেরকে বলা হচ্ছে তোমার সরল বর্গীয় অরণ্য। যেমন হচ্ছে তোমার এক্সাম্পল তোমরা নোট করো: ফার, সিডার, লরেল, উইলো। ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো গাছ থেকে, সরল বর্গীয় উদ্ভিদ। আর একটা হচ্ছে অল্পীয় উদ্ভিদ, যেগুলো তোমার 3500 থেকে 5000 মিটার, 3500 থেকে 5000 মিটারে যেগুলো হয়, যেমন একটা হচ্ছে জুনিপার, একটা গাছের নাম হচ্ছে তোমার জুনিপার গাছ। তারপর হচ্ছে তোমার লার্চ, এই ধরনের গাছগুলো হচ্ছে তোমার অল্পীয় বৃক্ষ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য, এবং সর্বশেষ আজকের টপিক, সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, আজকের শেষ টপিক ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় তৈরি হবে জানো তো? যেসব জায়গাতে, যেসব বদ্বীপ অঞ্চল রয়েছে, বদ্বীপ অঞ্চলে তৈরি হবে, এবং যেখানে ভূমিটা হবে পলি মাটি দ্বারা গঠিত, পলি মাটি দ্বারা গঠিত হবে, এবং যেখানে দিনে দুবার জোয়ারের জলে, দিনে জোয়ারে সমুদ্রের জল ঢুকে পড়বে। ঠিক আছে, তাহলে এমন জায়গায় হবে যেটা বদ্বীপ অঞ্চল, যেখানে পলিমাটি বেশি পরিমাণে থাকবে, এবং যেখানে দিনে দুবার সমুদ্রের জল জোয়ারের সময় সেই জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হওয়ার বেস্ট জায়গা। যেমন পশ্চিমবঙ্গের একটা সুন্দরবন রয়েছে, এরকম এরিয়া। আচ্ছা, উড়িষ্যার চিল্কা হ্রদের কাছে যে এরিয়া রয়েছে, সেই জায়গাটা রয়েছে। আচ্ছা, তাছাড়া তোমার আন্দামান নিকোবরের কাছেও রয়েছে এরকম জায়গা। ঠিক আছে, তো বিভিন্ন বদ্বীপ অঞ্চল রয়েছে, এবং ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। তো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে যদি বলা হয় ভারতের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে, সুন্দরবনে রয়েছে। কি কি ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়? সুন্দরী, গরান, গেওয়া। কি কি গাছ দেখতে পাওয়া যায়? সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, হেতাল, গোলপাতা। হোগলা, হেতাল, গোলপাতা, কেওড়া, ছাতিম। ঠিক আছে, এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ।
এবং এদের মধ্যে একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। তাহলে আজকে আমরা খনিজ পদার্থ, ইন্ডাস্ট্রি এবং উদ্ভিদ এই টপিকটা আলোচনা করলাম। পরের দিন আমরা মৃত্তিকা এবং অন্যান্য যে মিসলেনিয়াস টপিক রয়েছে, পরের দিন আরেকটা ক্লাস যেটা রবিবার দিনকে তোমাদেরকে দেওয়া হবে, সেখানে তোমাদের মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করা হবে। আমাদের যে 8 প্রকারের মৃত্তিকা রয়েছে তার সাথে এগ্রিকালচারকে নিয়ে আলোচনা করা হবে, তার সাথে মিসলেনিয়াস টপিক একটা থাকবে। এইগুলো আলোচনা করার পর ভূগোলটা শেষ করার পরে আমরা বায়োলজি শুরু করব, ঠিক আছে? ভূগোল শেষ হওয়ার পর বায়োলজি শুরু করব। তো আজ এই পর্যন্তই থাক।